প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব নাক ডাকা ও তার চিকিৎসা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন দেশের খ্যাতনামা একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মনিলাল আইচ লিটু 1966 সালে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের নাক কান গলা ও হেডনেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এনটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, নাক ডাকা এটা একটা সমস্যা, কিন্তু এটা একটু অনেকে দৈনন্দিন বিষয় হিসেবে নিয়ে নেন যে নাক তো ডাকেই মানুষ, অনেকে গুরুত্বও দেন না। নাক ডাকে কেন একজন মানুষ? আসলে নাক ডাকার বিষয়টি একটু আলোচনা করতে গেলে এর ব্যাকগ্রাউন্ডটা আমাদের একটু আলাপ করতে হবে। তো নাক ডাকা আসলে মানে হিস্ট্রিক্যালি আপনি যদি দেখেন যে মানে পুরোনো কালের দিন থেকে এই নাক ডাকাকে একটি ভালো জিনিস হিসেবে দেখানো হয়েছে। যেমন কুম্ভকর্ণ ঘুমাইতেন 6 মাস থাকতেন, নাক ডাকতেন। আবার পিকুইক্যান পেপার সার্ভেন্ট জো, হ্যাঁ, উনি কিন্তু নাক ডাকতেন। অনেকে আমরা বলি নাকে তেল দিয়ে, সরিষার তেল দিয়ে যায় ঘুমা, নাক ডেকে ঘুমা। এটাকে আমাদের বাঙালির যে কালচার, সেখানেও একটা ভালো জিনিস হিসেবে দেখা হতো। কিন্তু নাক ডাকার কিন্তু যে কুফল, এটা কিন্তু অনেক, এবং এটা একটা স্বাস্থ্য ঝুঁকি আছে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে এখন মাদার অফ অল ডিজিজেস। কেন বলা হচ্ছে? যত আমাদের মেডিকেল সায়েন্স যত অ্যাডভান্স হচ্ছে, তত এই নাক ডাকার যে কুফলগুলো, সেগুলো মানুষ রিসার্চের মাধ্যমে জানতে পেরেছে। এবং 150 বছর আগে মেলবোর্নে প্রথম আপনার এই স্লিপ সেন্টার, হ্যাঁ, মেলবোর্ন ইউনিতে এটা তৈরি হয়। এবং আপনার নাক ডাকে এরকম ব্যক্তি কোনো দেশে 25%-এরও বেশি, যেখানে ওবেসিটি অনেক বেশি। হ্যাঁ, আমাদের মতো দেশে যেখানে মেকানিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য এবং ওবেসিটি আদার ফ্যাক্টরের জন্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতেও কিন্তু 11-12% লোক ক্ষতিকর নাক ডাকায় আক্রান্ত। 40 বছরের পরে অনেক ব্যক্তি নাক ডাকবেন, অর্থাৎ 40 বছর মানে ছেলেদের মধ্যে 60%, মেয়েদের মধ্যে 45%। এটা কিন্তু নাক ডাকবে। কিন্তু সব নাক ডাকাই খারাপ না। নাক ডাকার সাথে যদি দম বন্ধ হয়ে যায়, নাক ডাকতে ডাকতে দেখবেন একটা লেভেলে দমটা সাডেনলি বন্ধ হয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে হুড়মুড়ায়া আবার উনি দম নেওয়া শুরু করছেন, স্ট্রেসিং হচ্ছে তার বডি। তো এই স্ট্রেসটা কিন্তু খারাপ। এবং এটারও একটা মাপ আছে যে ঘন্টায় 5 বারের বেশি যদি হয় তাহলে সেটা ক্ষতিকর, ঘন্টায় 5 বারের কম হলে সেটা আসলে তত ক্ষতিকর নয়। এটা কি ক্ষতিকর প্রভাব ফেলে সে বিষয়ে জানার আগে যদি একটু বলেন যে আমরা নাক ডাকি কেন? এটা তো বাসি না, এটা বাজে কেন? এটা বাজে এই কারণে, আসলে নাক ডাকে না, গলা ডাকে। আমাদের যে টাং এবং ওরোফ্যারিংস, যেটা এখানে আপনার ফ্যাট জমে ওবেসিটির কারণে, অথবা টাং বেস যদি মোটা থাকে, যদি অ্যাডেনোটনসিলাইটিস থাকে বাচ্চাদের ক্ষেত্রে, অথবা রিল্যাক্স হয়ে যায় মাসেল, বয়সের সাথে সাথে মাসেলটা টোন লস করে, অথবা যারা সিডেন্টারি লাইফস্টাইল এনজয় করেন, যারা স্মোকিং করেন, অ্যালকোহল খান রেগুলার, অথবা যারা ডায়াজেপাম, অ্যান্টিহিস্টামিন এই জাতীয় ওষুধগুলো সেবন করেন বা ঘুমের ওষুধ সেবন করেন, তাদের এই মাসেল রিল্যাক্স থাকে ঘুমের সময়, তখন নেগেটিভ বার্নলি এফেক্টে এটা আরও বেশি সংকুচিত হয়ে যায়। এবং সংকোচনের ফলে এটা হলো বাঁশির মতো শব্দ হয়। এটাকেই বলি আমরা নাক ডাকা, কিন্তু আসলে নাক ডাকে না, গলা ডাকে। গলা ডাকে, সেই শব্দটা নাক দিয়ে আসে, বলে নাক ডাকা, রেজোনেন্সটা হয়। নাক ডাকা আপনি একটু আগে বলছিলেন যে এটা ক্ষতিকর, কারণ এটা ঘুম ভেঙে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়, ঘুম ভেঙে যায়। এটা কতটা ক্ষতির কারণ হতে পারে? এটা আসলে মানে ইট মে কালমিনেট টু ডেথ। এটা অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস, মৃত্যু পর্যন্ত হতে পারে। হচ্ছে লটস অফ পিপল হার্ট অ্যাটাক হচ্ছে। আপনার নাক ডাকা কেন ক্ষতিকর, তার ফিজিওলজিক্যাল দিক হচ্ছে, আপনি যখন নাক ডাকছে একটা ব্যক্তি, তার মানে তার অক্সিজেন কম যাচ্ছে। অক্সিজেন কম গেলে বডি টিস্যু, ব্রেন টিস্যু অক্সিজেন কম পাচ্ছে, ফলে তার প্রথমত তার স্মৃতিশক্তি লোপ পাইতে থাকে, কাজে কনসেন্ট্রেশন কমে যায়, মাথা ব্যথা হয়, ব্লাড প্রেশার বেড়ে যায়, তার ডায়াবেটিস হয়, তার যেহেতু কনসেন্ট্রেশন থাকে না, রিফ্লেক্স নষ্ট হয়ে যায়। আপনি শুধুমাত্র আমেরিকাতে
2014 সালে আপনার 80,000 অ্যাক্সিডেন্ট হয়েছে ডিউ টু স্লিপ অ্যাপনিয়া। এবং আপনি জানেন যে বাইরে মানে রাতে যেহেতু সাউন্ড স্লিপ হচ্ছে না, নাক ডাকার কারণে বা স্লিপ অ্যাপনিয়া বা রেসপিরেটরি অবস্ট্রাকশন কিছুক্ষণ পর পর তার ঘুম ভেঙে যাচ্ছে, আবার ঘুমাচ্ছে, আবার এই কারণে হঠাৎ ভেঙে যাচ্ছে, হয়তো সে জানেও না রাতে তার কতবার ঘুম ভেঙেছে, কিন্তু ঘুমটা সাউন্ড কন্টিনিউয়াস স্লিপ হয় নাই, মানে হেলদি স্লিপ ছিল না। পৃথিবীতে দুটি দেশ আছে যেখানে স্লিপ অ্যাপনিয়া থাকলে সে ড্রাইভ করতে পারবে না, স্লিপ অ্যাপনিয়া কারেক্টেবল পর্যায়ে নিয়ে তাকে আবার ড্রাইভ করতে হবে, অস্ট্রেলিয়া এবং ইউএসএ। আপনার এছাড়াও ম্যারেজ ব্রেকেজ, অর্থাৎ 11% ম্যারেজ ভেঙে যায় আমেরিকাতে এই নাক ডাকার জন্য। আপনার ইম্পর্টেন্স তৈরি হয় মানুষের, এই নাক ডাকা ইজ ওয়ান অফ দ্য কজ। সো এটা হার্ট অ্যাটাক, এমআই এবং আপনার স্ট্রোক তারও মেজর কজ বলা হচ্ছে এখন নাক ডাকাকে। কারণ উনি যখন সারা রাত স্ট্রেসে থাকছেন, তার হার্ট স্ট্রেসে থাকতেছে, এটা যখন দিনের বেলা আরও বেশি স্ট্রেসে পড়ে, তখন আসলে এটা তার বডি সবসময়, বডি এবং ব্রেন অলওয়েজ আপনার অক্সিজেন ডিপ্রাইভেশনে থাকতেছে, অক্সিজেন তার কম যাচ্ছে, যেহেতু সারা রাত কম গেছে, কাজে লো অক্সিজেন স্যাচুরেশন থাকতেছে। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস ফর এ পারসন। এবং এখন কিন্তু ওই ওবেসিটি এবং নাক ডাকা এই দুইটাকেই বলা হচ্ছে দে আর মাদার অফ অল ডিজিজেস, মানে অনেক রোগের উৎস হিসেবে কাজ করছে। এখন ধরেন আপনি বলছিলেন যে নাক ডাকা মানেই সবার ক্ষেত্রে সমানভাবে ক্ষতিকর নয়। এখন আমার নাক ডাকাটা কোন পর্যায়ে আছে, এটা কি ক্ষতিকর নয় এমন, নাকি ক্ষতিকর হলে কতটা ক্ষতিকর সেটা বোঝার জন্য কি করণীয়, অর্থাৎ কি পরীক্ষা করলে বা কোথায় গেলে আমি সমাধান পাবো? এটা আসলে আমরা যারা স্লিপ নিয়ে কাজ করি তাদের কাছে, তারা আসলে এটা ডিল করেন, স্লিপ স্পেশালিস্ট, হ্যাঁ, ইএনটি স্পেশালিস্ট, আপনার চেস্ট স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, দে অল ডিল দ্য ম্যাটার। বিষয়টা হচ্ছে যে আপনার যেখানে পলিসোনোগ্রাফি করা যাবে, পলিসোনোগ্রাফি ইজ এ নিউয়ার টেস্ট, হ্যাঁ, এটা 150 বছর থেকে চলে আসতেছে পৃথিবীতে, এক একটা দেশে বিভিন্ন ফরম্যাটে এটা করা হয়, আস্তে আস্তে ইমপ্রুভ করছে। এই পলিসোনোগ্রাফি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড টু আইডেন্টিফাই যে আপনার নাক ডাকার ভিতরে ঘুমের মধ্যে আপনার কী কী চেঞ্জ হচ্ছে শরীরে। তার মধ্যে ইসিজি দেখা হয়, তার ব্রেনের ইইজি করা হয়, আপনার হার্টের আপনার ইসিজি করা হয়, আপনার এই মাসেলের টোন দেখা হয়, আপনার ব্রেনের স্পাইরাল অ্যাক্টিভিটি থাকে, এসোফেজিয়াল ম্যানোমেট্রি করা হয়, অর্থাৎ 22টা প্যারামিটার এখানে দেখা হয়। এবং ঘুমের মধ্যে কতক্ষণ ওনার দম বন্ধ থাকতেছে সেটাও কিন্তু মেজার করা হয়। তাহলে আমরা যদি দেখি যে 7 ঘন্টা স্লিপের মধ্যে 30 বারের বেশি ওনার 10 সেকেন্ডের জন্য ওনার দম বন্ধ হয়েছে, তাইলে আমরা ডেফিনেটলি এটা অত্যন্ত ক্ষতিকর নাক ডাকা। আর এর কম যদি হয় তখন আমরা এটাকে মাইল্ড বা মডারেট সেভাবে আমরা হিসাব করি, 10 থেকে 15 এবং 15 থেকে 30। মাইল্ড হলো 10 থেকে 15, আর 15 থেকে 30 বার হলে সেটাকে আমরা বলি মডারেট স্লিপ অ্যাপনিয়া। কিন্তু এর প্রত্যেকটাই কারেকশন করতে হবে আপনাকে। 5 বারের কম যদি হয় দেন ইটস ওকে। আর এটা আরেকটাভাবে মেজার করা যায়, সেটা হলো যে স্লিপিং পার্টনার ও তার সাথে যিনি ঘুমান, তিনি যদি ঘুমের মধ্যে 1 ঘন্টা ওনাকে অবজার্ভ করেন এবং একটু স্টপ ওয়াচ নিয়ে দেখেন যে ওনার দম কতবার বন্ধ হচ্ছে, কত সেকেন্ডের জন্য বন্ধ হচ্ছে, উনি যদি কাউন্ট করে রাখেন, তাইলেও এটা স্লিপ স্টাডি করার দরকার হয় না। আর এর সাথে স্লিপ স্টাডি যেটা করা হয় সেটা কি ল্যাবে করতে হবে, নাকি তার বাসায় ডিভাইস প্রোভাইড করে করা সম্ভব? না, দুটাই সম্ভব। আপনার ল্যাবেও করা সম্ভব। ল্যাবের টেস্ট আসলে আপনি জানেন একটা টেস্টের স্পেসিফিক সেন্সিটিভিটি আছে। অ্যাজ এ ডক্টর ইউ নো সামথিং বেটার দ্যান মি, যে এই স্পেসিফিসিটিটা ডিপেন্ড করে ওই টেস্টটা কতটা রিলায়েবল ওয়েতে করা হচ্ছে। তো আপনি যদি ল্যাবে করেন তাহলে এটা 100% রিলায়েবল, বাট আপনি যদি বাসার সেটিংয়েও করা যায়, হ্যাঁ, কিন্তু সেখানে রিলায়েবিলিটি ফ্যাক্টরটা 70-র নিচে নেমে আসে আপনার টেস্টের সেন্সিটিভিটিটা। তো কাজে আমরা বাসায়ও করতে পারি, আমরা ল্যাবেও করতে পারি। আরেকটা ওয়েতে করা যায় পালস অক্সিমেট্রি দিয়ে, অর্থাৎ তার প্রেশারটা কতটুকু নামতেছে, অক্সিজেন স্যাচুরেশনটা কতটুকু নামতেছে, রাতে কতবার নামতেছে, এটা দিয়েও মেজার করা যায়। তো পরীক্ষা নিরীক্ষা করলে এরকম আমরা মেজার করলাম এবং দেখলাম যে এটা ক্ষতিকর প্রভাব ফেলছে, সেই ক্ষেত্রে করণীয় কি? আমরা প্রথমে তো দেখব যে হোয়েদার ইট ইজ এ স্লিপ অ্যাপনিয়া অর নট। নাক ডাকাই স্লিপ অ্যাপনিয়া না। যদি দেখি স্নোরিং আছে কিন্তু স্লিপ অ্যাপনিয়া নাই, তাহলে নো ট্রিটমেন্ট, আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে ছেড়ে দিই। যদি দেখি কি লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিডাকশন অফ ওয়েট।
ওজন কমাতে হবে, ডুইং মডারেট এক্সারসাইজ পার ডে, not to taking any crazy substance such as alcohol, smoking, antihistamine, sleep pills, pethidine, this is no. Then আমরা তাকে ডায়েট হ্যাবিটটা বলি, আপনার রাতে হেলদি স্লিপ প্যাটার্ন। জি, রাতে ঘুমানোর অন্তত 2 ঘন্টা আগে ওনার ইন্টারনেট, মোবাইল এগুলো বন্ধ ব্যবহার না রাখতে হবে। করা। আপনার অন্তত 2 ঘন্টা আগে খাবার সেরে ফেলতে হবে এবং প্রতিদিন একই সময় ঘুমাইতে যেতে হবে। এটাকে আমরা বলি স্লিপ হাইজিন অ্যান্ড টু মেনটেন এ স্লিপ ডায়েরি, যাতে করে অন্তত আপনার 6.5 ঘন্টার কম যেন আপনার ঘুমানো না হয়। এছাড়া স্ট্রেসফুল লাইফস্টাইল যাদের থাকে বা সিডেন্টারি লাইফস্টাইল যাদের থাকে তাদের ক্ষেত্রে আমরা স্ট্রেস লেভেলটা বায়োফিডব্যাক করে কম রাখতে বলি, কারণ স্ট্রেসের জন্য কিন্তু মানুষ নাক ডাকে। স্ট্রেসে সে রাতে যে অবস্থায় তার মাসেল অত্যন্ত বেশি রিল্যাক্স হয় তখন কিন্তু উনি নাক ডাকেন, কাজে সেগুলো আমরা বলি। কিন্তু আমরা সেকেন্ড স্টেজ যেটা দেখি সেটা হচ্ছে যদি এটা ওনার নাক ডাকা হয় তাহলে কোন ধরনের নাক ডাকা। 3 ধরনের নাক ডাকা আছে মেডিকেল সায়েন্সে, একটা অবস্ট্রাকটিভ, একটা হলো সেন্ট্রাল কজ, আর একটা হচ্ছে আপনার মিক্সড ভ্যারাইটি, অর্থাৎ সেন্ট্রাল কজও আছে, অবস্ট্রাকটিভ আছে। যদি পিওর অবস্ট্রাকটিভ হয় অর্থাৎ নাকে টার্মিনেট বড় আছে, নাক বাঁকা আছে, টাঙের ভলিউম বেশি, টাং বেজ ভলিউম বেশি, টনসিল আছে, বাধা থাকলে বাধাটা সরিয়ে দেয়া, ডেফিনেটলি সার্জিক্যাল ট্রিটমেন্ট, সার্জারি ইজ দ্য অনলি অপশন। অর কারণ বাধা যদি থাকে তাহলে বাতাস আপনি সিপ্যাপ মেশিন দিয়েও আপনি দিতে পারবেন না। সিপ্যাপ ইজ এ অপশন, অর্থাৎ সিপ্যাপ অথবা বাইপ্যাপ। এখন আরেকটা নতুন ডিভাইস বেরোয়েছে খুব মডার্ন, মাইক্রো বাইপ্যাপ, যেটা সারা রাত নাকে লাগিয়ে ঘুমাইতে হয়, অটো অ্যাডজাস্ট করে প্রেশার, বাতাসটাকে ঠেলে দেয় নাসারন্ধ্র থেকে আপনাদের যে ওরোফেরিংস গলার ভিতর দিয়ে লাংসে ঠেলে দেয় বাতাসটাকে। কিন্তু যদি এই প্রেশারটা 18 সেন্টিমিটারের বেশি লাগে তাহলে সিপ্যাপও কাজ করবে না। সো আমরা তখন ডেফিনেট সার্জারিতে যাই, তার এয়ারওয়েটাকে অর্থাৎ বাতাস যে যাবে নাক থেকে শুরু করে গলা 2 জায়গায় আমরা প্যাসেজটাকে প্যাটেন্ট রাখা। হ্যাঁ, এবং এটার জন্য আমরা ইউ3পি সার্জারি, মিডিয়ান রম্বয়েড গ্লোসেক্টমি আছে, টাং বেজের ভলিউমটা কমায় দেওয়া, বাতাসের জায়গাটা বের করা, অ্যাডেনোটনসিলেক্টমি বাচ্চাদের ক্ষেত্রে। অ্যান্ড ইউ উইল সারপ্রাইজিং টু নো যে আমাদের দেশে আমরা যে ইএনটি সার্জারিগুলো করি, অ্যাডেনোটনসিলেক্টমি, তার মূল কারণ হচ্ছে ইনফেকশন। আর আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকেতে আপনার মেইনলি এই স্লিপ অ্যাপনিয়ার জন্য বাচ্চাদের সার্জারি সার্জারি করা হয় এবং এইগুলো এইসব দেশে অত্যন্ত ডেভেলপড এই স্লিপের সাবজেক্টটা। গত বছর $80 মিলিয়ন দেওয়া হয়েছে শুধুমাত্র আমেরিকান আর্মিকে, যে তারা যেন অন্তত খুঁজে বার করে যে আর্মির মধ্যে কে কে নাক ডাকে। দ্যাট মাচ ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস। এবং একটা স্লিপ টেস্ট করতে অস্ট্রেলিয়াতে লাগে $1,650, সিঙ্গাপুরে $1,450 এবং ইউএসএতে $1,650। বাংলাদেশে কেমন লাগে? বাংলাদেশে আমাদের খুব বেশি চার্জ লাগে না। আপনার বড় হাসপাতাল, যে কর্পোরেট হাসপাতাল, ইউনো দে আর অর বিজনেস পিপল, সেখানে 25-30 হাজার টাকা লাগে। কিন্তু আমরা যারা এই মানে নর্মাল যে ল্যাবগুলো সেখানে আমরা 10 থেকে 15 হাজার টাকা লাগে। স্যার, আমরা এ বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় পরামর্শ জানলাম, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ এনটিভিকেও। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম নাক ডাকা কখন ক্ষতিকর এবং তখন করণীয় কি, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনকে আমরা আপনাদের মনের মতো করেই সাজাতে চাই, তাই কোনো পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।